আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। আমরা সবসময় রাজনীতি নিয়ে কথা বলি এবং আমি বাংলাদেশের যে উন্নয়ন বহুবার বলেছি, বিগত সরকার আমলে বলেছি যে বাংলাদেশের মনোযোগটা মূলত হার্ডওয়্যারের দিকে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, যেগুলো ভিজিবল। কিন্তু মূল জায়গা একটা জাতির ভিতকে শক্ত করে শিক্ষা এবং স্বাস্থ্য, সেই জায়গাটাতে মনোযোগ একেবারেই নেই। এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের আমলে দেখবেন সেই জায়গায় মনোযোগ খুব বেশি নেই। গত 6 মাস ধরে যদি দেখি আমরা আমাদের শিক্ষা খাত নিয়ে যদি আজকে আমি কথা বলতে চাই, সবচেয়ে বড় সিদ্ধান্তগুলো কি হয়েছে? অটোপাস, মব, এগুলোকে কেন্দ্র করে 24 জুলাই আগস্টের এই ছাত্র জনতার অভ্যুত্থানের একটা অন্যতম প্রত্যাশা ছিল যে আমাদের নানা ক্ষেত্রে সংস্কার হবে, তার মধ্যে অবশ্যই শিক্ষা খাত, অর্থনৈতিক খাত, রাজনীতি তো বটেই, স্বাস্থ্য খাতের সংস্কার হবে। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার 6 মাস পার হয়ে গেল, আমরা কিন্তু তেমন কোনো উদ্যোগ দেখিনি। এমনকি রাষ্ট্রের অন্যান্য খাতের সংস্কার এগিয়ে নিতে 11টি কমিশন করা হয়েছে, 6টি কমিশন তাদের পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়েছে। গুরুত্ব খাতটি কিন্তু একেবারেই অবহেলিত এবং অনেক প্রতিষ্ঠানে এখনও শিক্ষার পরিবেশ ফেরত আসেনি। যেসব সিদ্ধান্ত এখন পর্যন্ত এসেছে তার বেশিরভাগই নেওয়া হচ্ছে মবের মুখে বাধ্য, এবং এর মধ্যে অনেকগুলো যৌক্তিকতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। মব বা আন্দোলনের মুখে দাবি মেনে নেওয়ার শুরুটা হয় একেবারেই অগস্ট মাসে। সবেমাত্র দায়িত্ব গ্রহণ করে তখন অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, এবং এরই মধ্যে 2024 সালের হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পরীক্ষা, বা যেটাকে আমরা এইচএসসি বলি, এইচএসসি বা সমমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিলের দাবিতে সচিবালয়ে ঢুকে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা, এবং শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে চাপের মধ্যে পরীক্ষাটা স্থগিত করা হয়। এবং আমি মনে করি এর মধ্য দিয়ে শিক্ষার্থীদের ভবিষ্যৎকে ধ্বংস করা হয়েছে এবং সরকার তার দুর্বলতার প্রথম বহিঃপ্রকাশ ঘটিয়েছে। সরকারের এই সিদ্ধান্তে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা তখন মিশ্র প্রতিক্রিয়া কিন্তু দেখেছিলেন। এমনকি শিক্ষা উপদেষ্টা প্রফেসর ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, তিনি নিজেও হতাশা প্রকাশ করেছেন। তিনি নিজেও দীর্ঘদিন শিক্ষকতা করেছেন বিশ্ববিদ্যালয়ে, এবং শিক্ষার ক্ষেত্রে তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত নেওয়া কিন্তু একদমই উচিত না। বিগত সরকারের আমলে আমরা এটা দেখেছি, একটা সিদ্ধান্ত নেওয়া আছে, কিছুদিন পর সেই সিদ্ধান্ত পাল্টে একেবারে তার বিপরীতমুখী সিদ্ধান্ত নেবার প্রবণতাও কিন্তু আমরা দেখেছি, এবং সেই সব সিদ্ধান্তের একটার ফলাফল কিন্তু আমরা খুব একটা ভালো দেখিনি। শিক্ষা এবং কর্মসংস্থানে বৈষম্য নিরসনের ছাত্রদের যে কোটা বিরোধী আন্দোলন থেকে গণ অভ্যুত্থানের সূত্রপাত, সেটা আমরা জানি। অর্থাৎ এই আন্দোলনের সূত্রপাতও কিন্তু শিক্ষার সঙ্গেই সম্পর্কিত বিষয় ছিল। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরও এ বিষয়ে দৃশ্যমান কোনো উদ্যোগ কিন্তু আমরা লক্ষ্য করলাম না, এবং উল্টো বেশ কয়েকটি দাবির মুখে, বেশ কয়েকটি দাবি মবের মুখে মেনে নিতে বাধ্য হয়েছে সরকার। বিগত 1.5 দশক অর্থাৎ শেখ হাসিনার রিজিমে শিক্ষাখাত একেবারেই ভেঙে পড়ে। এর জন্য তৎকালীন শিক্ষামন্ত্রী দীপুমণিকে অনেকাংশে দায়ী করা যায়, নুরুল ইসলাম নাহিদ তাকেও কম বেশি দায়ী করা হয়েছে। সব মিলিয়ে পুরো নজরটাই ছিল যে শিক্ষাকে ধ্বংস করতে হবে, এরকম একটা ব্যবস্থা তারা গড়ে তুলেছিলেন। তাই এই খাতের উন্নয়নে প্রাথমিক পর্যায় থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত একটি বড় সংস্কারের কিন্তু দরকার। একটা স্থায়ী শিক্ষা কমিশন দরকার, অনেকে বলছেন, সেগুলো আমরা কিন্তু দেখছি না। এই পরিস্থিতিতে মবের মুখে সিদ্ধান্ত নিলে সেটি শিক্ষাখাতকে আরও ধ্বংসের মুখে নিয়ে যাবে, এবং এমনকি শিক্ষা এবং কর্মসংস্থানের সংকট রেখে গণ অভ্যুত্থানের, ছাত্র জনতার অভ্যুত্থানের যে সুফল, সেটি কিন্তু দীর্ঘস্থায়ী হবে না। আমরা দেখেছি যে নবম এবং 10ম শ্রেণীর পরিমার্জিত বাংলা ভাষার ব্যাকরণ এবং নির্মিতি বইয়ের পেছনে প্রচ্ছদে যুক্ত গ্রাফিতিতে আদিবাসী শব্দ যুক্ত করা হয়েছিল, কিন্তু স্টুডেন্ট ফর সভরেন্টি নামে একটি সংগঠনের প্রতিবাদ জানিয়ে তা বাতিলের দাবিতে আন্দোলন শুরু করে। পরে সরকার সেটি বাতিলের সিদ্ধান্ত নেয়। এরপর পাঠ্য বইয়ের পিডিএফ সংস্করণ থেকে সেটি সরিয়ে যুক্ত করা হয় নতুন গ্রাফিতে, এবং ওই নৃতাত্ত্বিক জনগোষ্ঠী বা আদিবাসীদের যারা এটি নিয়ে প্রতিবাদ করেছিলেন তাদের উপরে ওই ছাত্রলীগ স্টাইলি, ওই স্টুডেন্ট ফর সভরেন্টি নামে সংগঠনটি কিন্তু হামলা চালায়। সো মবের মাধ্যমে সিদ্ধান্ত তাদের প্রবণতা দেখা গেছে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো অভিযুক্ত শিক্ষক কর্মকর্তাদের বিচার, ছাত্র সংস্থার নির্বাচন সহ বিভিন্ন ক্ষেত্রে সব প্রণোদিত প্রাতিষ্ঠানিক সিদ্ধান্তের পরিবর্তে শিক্ষার্থীদের আন্দোলনের জেরে তা গ্রহণের প্রবণতাটাই অনেক বেশি ছিল। সো শুধু শিক্ষার্থীরাই নন, আন্দোলনের পরিপ্রেক্ষিতে শিক্ষকদের বিষয়ে সিদ্ধান্ত এসেছে সরকারের পক্ষ থেকে। সত্যিকার অর্থে গত 6 মাসে শিক্ষা খাতে কোনো অগ্রগতির ধারা কিন্তু আমরা লক্ষ্য করিনি, এবং শিক্ষা কিভাবে যেন অগ্রাধিকারের জায়গা থেকে ছুটে গেছে অনেক দিক থেকে। এবং আপনারা জানেন যে দক্ষিণ এশিয়ায় শিক্ষা খাতে বরাদ্দ বাংলাদেশের সবচাইতে কম। মব কিংবা আন্দোলনের মুখে যেটুকু পরিবর্তন হয়েছে সেটি ইতিবাচক না নেতিবাচক, সেটি কিন্তু ভবিষ্যৎ বলবে। সিদ্ধান্তগুলো যেভাবে নেওয়া হয়েছে তার কয়েকটি একেবারেই ভালো হয়নি, এবং এর মধ্যে প্রথম হলো পরীক্ষা বাতিল। মুষ্টিমেয় কয়েকজন শিক্ষার্থী দাবি করলো, তারা সরকার সেটা মেনে নিল। তারা একবারও চিন্তা করলো না যে এর সঙ্গে 14 লাখ শিক্ষার্থী জড়িত। এটি কিন্তু প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের কাছ থেকে আশা করা যায়, এবং এটি তাদের একটি নেতিবাচক সিদ্ধান্ত। এবং আন্দোলন পাল্টা আন্দোলনের পরে শিক্ষা খাতে নেতিবাচক ভাবে প্রভাবিত হয়েছে। এসব সিদ্ধান্তের ফলাফল খুব ভালো হবে বলে আমি মনে করি না, এবং আমি দৃঢ়ভাবে বলতে চাই যে আমরা যদি শিক্ষায় মনোযোগ না দিই, আমরা যদি স্বাস্থ্য খাতে মনোযোগ না দিই, তাহলে আমরা আসলে কিছুই করতে পারবো না।
আমাদের উন্নতির অগ্রযাত্রা থেমে যাবে, আমরা যে কোনো জায়গায় হোঁচট খাবো, থেমে যাব, এবং আন্তর্জাতিক মানের যে মানব সম্পদ সেটি আমরা তৈরি করতে পারবো না। আমরা লক্ষ্য করি যে বিদেশ থেকে এখন এনে আমাদের অনেক ফ্যাক্টরি চালাতে হয়। আমরা লক্ষ্য করি যে অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমাদের অনেক কর্পোরেট হাউস এখন তাদের একেবারে কালো তালিকাভুক্ত করেছে, যে সেই সব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তারা চাকরি দিতে চান না। কাজে এই অবস্থাতে শিক্ষাকে বের করে আনতে হবে, শিক্ষা বিষয়টা সামগ্রিক পরিকল্পনা গ্রহণ করতে হবে, এবং শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষার মন্ত্রণালয় তাদের সমন্বিতভাবে কাজ করতে হবে, এবং প্রত্যেকের যে অধিকার সেটা রক্ষা করতে হবে। শিক্ষকদের মর্যাদা দিতে হবে, শিক্ষকদের ট্রেনিং এর দরকার, শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি দরকার। এই জায়গাগুলোতে কিন্তু আমাদের মনোযোগ দিতে হবে। সব কথার মূল কথা, মব দিয়ে রাজনীতি চলবে না, মবের চাপে দেশ চলবে না। শিক্ষা তো নাই। আমার কথা শুনবার জন্য ধন্যবাদ। আপনার শুভকামনা। প্রিয় দর্শক, একটা প্রশ্ন দিয়ে শুরু করি, খুব স্বাভাবিক একটা প্রশ্ন। অন্যান্য বছর ভাষার মাস এলে, 52 শহীদের মাস এলে, সারা মাস ধরে যে আমরা তুমুল আবেগ জাগা নিয়ে গানটি শুনতাম যত্রতত্র বিভিন্ন জায়গায়, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, সেই গানটা কি এবার তেমনভাবে শোনা গেছে? আমি তো নিশ্চিত না সেইভাবে এই গান এখন তেমন কোথাও বাজছে না। কেন বাজছে না? টেলিভিশন চ্যানেলগুলোতে যে কালো ব্যাজ ফেব্রুয়ারির প্রথম দিন থেকে উঠতো, আমি ডগের কথা বলছি টেলিভিশনের ভাষায়, অথবা শহীদ মিনারের প্রতীক দেখা যেত, এই যে 38 থেকে 40টি চ্যানেল আমি গুনে দেখেছি, খুব ভালোভাবে সার্চ করে দেখেছি, হাতে গোনা 3-4টি চ্যানেল ছাড়া আর কোথাও এই ডগই উঠানো হয়নি। ঠিক যেমন গত বিজয়ের মাসে, 2024-এর বিজয়ের মাসে এই প্রশ্নটি আমি তুলেছিলাম, বিজয়ের যে পতাকা কিংবা মুক্তিযুদ্ধদের একটি প্রতীকী ডগে আপলোড করা হতো, সেগুলো ছিল না, হাতে গোনা ঠিক একইভাবে 2-3টি চ্যানেল ছাড়া। হয়তো বিজয় দিবসে 16 ডিসেম্বরে সবকটি চ্যানেল ওঠানো হয়েছিল, ঠিক একইভাবে এইবারও এই ডগিগুলো উঠছে না। কেন উঠছে না? বাধা কোথায়? ভয় কিসের? কাদের ভয় এগুলো করা হচ্ছে না? 21শে বইমেলাতে এবার তুমুল বিতর্কের মধ্যে দিয়ে শুরু হয়েছে। কী সব ঘটছে তা তো আমরা সবাই জানি। মব ক্রিয়েট করা হচ্ছে, মানুষের মধ্যে অন্যরকম এক আতঙ্ক কাজ করছে। এবার 21শে বইমেলার ক্ষেত্রে কি আগের মতন অসংখ্য মানুষের পদচারণা ঘটছে? আমি তো বিভিন্ন জায়গা থেকে খোঁজখবর নিচ্ছি, আগের মতো মানুষ তার যাচ্ছে না সেখানে। কি এক অজানা আশঙ্কায়, অজানা আতঙ্কে কিংবা জানা আতঙ্কে মানুষ কেন যাচ্ছে না? কী কারণে? 21শে বইমেলাও কি তাহলে চিন্তা হয়ে গেল? এবং সেখানে 24-এর আন্দোলনের শহীদদের প্রতি কর্নার করা হয়, কোনো সমস্যা নেই, কিন্তু এইগুলো কেন বাদ থাকবে? আমাদের প্রধান উপদেষ্টা 21শে বইমেলা উদ্বোধন অনুষ্ঠানে যেমনিভাবে বলেছিলেন 52 ভাষা আন্দোলনের চেতনার মহাবিস্ফোরণ ঘটেছে 2024-এ, 71 বাদ হয়ে গেল। কি অদ্ভুত বিষয়, 71কে বাদ দেওয়া হয়। তাহলে কি 71-এর মতন 21-এর চেতনাকেও মুছে ফেলার একটা ভয়ঙ্কর অপচেষ্টা চলছে? আমার দেশপ্রেম, হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য থেকেই তো জাতীয়তাবাদের উৎপত্তি। জাতীয়তাবাদের শব্দটার উচ্চারণই করা হয় না। যে সংবিধান সংস্কার কমিশন যে প্রস্তাবনাগুলো দিয়েছে, যে 5 মূলনীতির প্রস্তাব করেছে, তার মধ্যে আগের 4টি তো একটি রয়েছে, আর তার মধ্যে থেকে জাতীয়তাবাদে তুলে দেওয়া হয়েছে। এর কারণটি কি এই? আমার 21 থাকবে না, আমার 71 থাকবে না, আমার জাতীয়তাবাদ এই কারণেই থাকবে না? মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে রফিকুন নবী, চিত্রশিল্পী কার্টুনিস্ট রফিকুন নবীকে চারুকলার একটি অনুষ্ঠান থেকে ফিরে আসতে হয়েছে। চারুকলাতে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল, সেই উদ্বোধনী অনুষ্ঠানে তিনি গিয়েছিলেন। সেখানে সহ উপাচার্যের দপ্তর থেকে বলে দেওয়া হয়েছে আপনি এখান থেকে চলে যান। কী কারণে? এই তো সেই রফিকুন নবী যিনি সমাজের একেবারে রুট লেভেল থেকে তিনি প্রতীকের মাধ্যমে, একটা শব্দের মাধ্যমে সমাজের সব ধরনের, অনেক ধরনের অসঙ্গতির একটা চিত্র ফুটিয়ে তুলতে পারেন। যে মহাশক্তিতে টুকাই নামক একটি শব্দের মধ্য দিয়ে তিনি কীভাবে সমাজে অসঙ্গতিগুলো তুলে ধরেছেন, সেই রফিকুন নবীর স্থান মেলে না চারুকলা প্রদর্শনীর অনুষ্ঠানে। ঝিনাইদহতে নতুন করে যদি বিবিসি সংবাদ দিল যে সেখানে হিজড়া নিষিদ্ধ, বাদ্যযন্ত্র নিষিদ্ধ, হকার নিষিদ্ধ। কী কারণে? প্রশাসন বলছে যে আমরা জানি না, এই ধরনের কোনো কিছু জানি না, কিন্তু ঝিনাইদহে এই ধরনের একটি নোটিশ ছেয়ে গেছে, এবং সেই নোটিশে যাদের স্বাক্ষর রয়েছে ঝিনাইদহ সারাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, তিনি স্বীকার করেছেন বাদ্যযন্ত্রে নাকি সমস্যা হয়। গান বাজনা তো সব জায়গা থেকে বাধার মুখে পড়ছে, সংস্কৃতির উপর হামলা চলছে, নতুন কিছু নয়। আমাদের মহানগর নাট্য উৎসব বন্ধ হয়ে যায়, নারী ফুটবলারদের বহুর্মুখ বাধার মুখে পড়তে হয়, লালন উৎসব বাধার মুখে পড়তে হয়, বসন্ত উৎসবকেও বাধাগ্রস্ত করা হয়। কী কারণে? কী উদ্দেশ্যে সংস্কৃতির উপর এই হামলা? বইমেলাতে স্যানিটারি ন্যাপকিন নারীদের জন্য যেটি অপরিহার্য, সেটি তো বিনামূল্যে দেওয়া হতো একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে। সেখানেও আপত্তি জানানো হলো। কোন জায়গায় আমাদেরকে নিয়ে যেতে চাইছে এরা? কারা এই গোষ্ঠী? উদ্দেশ্যটি কী? এবং টাঙ্গাইলে ভুয়াপুরে যখন বসন্ত উৎসব বন্ধ করা হুমকি দেওয়া হলো, কিংবা বসন্ত উৎসব সম্পর্কে ফুল যারা বিক্রি করছিলেন তাদেরকে হুমকির মুখে পড়তে হলো, সেখানে ঘুড়ি উৎসবও বন্ধ হয়ে গেল আতঙ্কে। এবং এই দেশেরই কোনো রাজনীতিবিদ বলেন একটা বল নিয়ে খেলাধুলা করতে হবে কেন? একটা বল নিয়ে তার পিছনে 11 জন মানুষ ছুটতে হবে কেন? যদি ফুটবল বা ক্রিকেট যাই হোক না কেন, আমরা কি বুঝতে পারছি আমাদের চিন্তায়, মননে কোথায় আঘাত করা হচ্ছে? এবং এই খেলাধুলা বন্ধ, এগুলো তো, এইটুকু আপনি নিশ্চিত করে বলতে চাই, এগুলো তো তালেবানি কথাবার্তা।
যা কিছু ঘটছে আমাদের জন্য নিশ্চিতভাবে ভয়ঙ্কর কিছু ইঙ্গিত দিচ্ছে। যত ভয়ঙ্কর ইঙ্গিতই আমাদের সামনে আসুক না কেন, ৭১কে মুছে ফেলার চেষ্টা দুঃসাহস অনেকে করতেই পারেন, ২১কে অবরুদ্ধ করে রাখার একটা অপচেষ্টা করতেই পারেন। ৪৭ থেকে অনেকে শুরু করছেন, দেশের ইতিহাস ৪৭কে অনেক বড় স্থান দিতে চাইছেন, সব কিছুর উপরে দিতে চাইতেই পারেন। কিন্তু একটু ভেবে দেখা দরকার, চাইলেই কি এদেশে সব কিছু করা সম্ভব কিনা। এগুলো নিয়ে গণমাধ্যমে তেমন কিছু লেখালেখি হচ্ছে না। হ্যাঁ, বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও যে হামলার খবর সেগুলো আমরা পাচ্ছি, কিন্তু সামগ্রিকভাবে আমরা কোন দিকে যেতে চলেছি। আমাদের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মারহাবা, তিনি অনেক বড় উপদেষ্টা হয়ে গেছেন, অনেক বড় রাজনীতিবিদ হয়ে গেছেন। তিনি মঙ্গলবার একটি অনুষ্ঠানে বললেন, সংস্কৃতির উপরে কোথাও আঘাত হচ্ছে না, যেটুকু হচ্ছে যে আগেও ছিল স্বীকার করি, কিন্তু কি পরিমাণ সেই মাত্রাটি বেড়েছে এখন এসে। তিনি বলছেন যে আগের চেয়ে সাংস্কৃতিক চর্চা বেশি হচ্ছে। কতটা বেশি হচ্ছে আমরা প্রতিনিয়ত দেখছি না, শুনছি না। উন্নয়নের জোয়ারের গল্পের কথা শুনিয়ে অনেকে গণতন্ত্রকে অবরুদ্ধ করেছিলেন, সীমিত গণতন্ত্রের গল্প শুনিয়েছিলেন আমাদেরকে। এখন আবার সংস্কারের গল্প শুনিয়ে আমার ইতিহাস ঐতিহ্য মুছে দেওয়া হবে। উদাহরণ আমাদের সামনে রয়েছেই, এগুলোর অপচেষ্টা ফল। সালাম আলাইকুম। এই মুহূর্তে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ব্যাপক আন্দোলন চলছে। আন্দোলনকারীরা কারা? আগামী দিনের একটা রাজনৈতিক পক্ষ। কাদের বিরুদ্ধে আন্দোলন করছে? রানিং এর একটা রাজনৈতিক পক্ষের বিরুদ্ধে। আপাতত মানুষের মধ্যে এই মনোভাবটা আসছে, যেহেতু বৈষম্য বিরোধীরা এখন একটা রাজনৈতিক টিম, আপনার আগামী ২৪ তারিখে তারা মাঠে নামতে যাচ্ছে। সো তাদের যে কোনো সাপোর্টার্স, যে কোনো ইউনিভার্সিটিতে তারা এখন একটা রাজনৈতিক পক্ষ। আর লাগছে কার সাথে? আরেকটা রাজনৈতিক পক্ষ, ছাত্রদলের সাথে। ছাত্রদলের হাতে প্রচুর মাইর খায়া এখানে আমরা দেখলাম যে প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী, কেউ হাসপাতালে, কেউ অ্যাম্বুলেন্সে, কেউ বেডে আছে। ঘটনার প্রেক্ষাপট কি? এখন ছাত্রদল দীর্ঘদিন যাবৎ ক্ষমতার বাহিরে থাকার কারণে তারা অনেক কিছু থেকে বঞ্চিত ছিল। আবার ছাত্রলীগের বিদায়ের পরে যে সুযোগ সুবিধা তারা মনে করছে ক্যাম্পাসে পাবে, এটা আবার নতুন যে রাজনৈতিক শক্তি বৈষম্য বিরোধী ছাত্ররা তারা এনজয় করতেছে, মোটামুটি একদম দেদারছে। সো তারাও তো এখন রাজনৈতিক দল ঘোষণা দিয়ে ফেলছো। ছাত্রদল ভাবতেছে তোমরা যদি এইভাবে এনজয় করো আমরাও এনজয় করবো। ভাই, এই স্বাধীনতা তো আমরাও আনছি। এইটা নিয়ে আসলে মূল কথা ঝামেলা, ক্যাম্পাসে দখলদারিত্ব প্লাস নানান ইস্যুতে বৈষম্য বিরোধী রাজনৈতিক শক্তি, বিএনপির যে ছাত্র শক্তি, তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে আপনার খুলনার প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। তো ছাত্র রাজনীতি কেন বন্ধ হবে এখন? এই যে ছাত্ররা কি রাজনীতি করছে না, বৈষম্য বিরোধীরা তারা তো রাজনীতি করছে, বেশি করছে। তো ছাত্রদল এখন রাজনীতি করবে, এটাই তো স্বাভাবিক। আপনি ছাত্র রাজনীতি বন্ধ বলবেন, আপনারা রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হবেন। তো ছাত্রদলের দোষটা কি? ছাত্র রাজনীতি যদি বন্ধ হয়, আপনারা যেগুলো করতেছেন এটা তো করার সুযোগ নেই। কারণ রাইট নাও আপনারা বলতেছেন আমরা একটা আলাদা ফোর্স, আলাদা শক্তি। বাংলাদেশের মানুষগুলো এখন বোঝে যে আপনারা রাজনৈতিক শক্তি। এখন ছাত্র রাজনীতি বন্ধের দাবিটা করতেছে কারা? তারা নিজেরাই একটা রাজনৈতিক শক্তি। তো ছাত্রদলকে এটা বুঝতেছে না? বুঝতেছে। ছাত্রদলের একটা অভিযোগ আছে যে এমনি জাতীয় নাগরিক কমিটি আর বৈষম্য বিরোধীরা কিন্তু সবাই মানে ABC টিম, তো তারা ছাত্রদলকে প্রতিপক্ষ মনে করে। এখন আমি যখন নিউজটি করছি তখন আপনার পরিস্থিতি নিয়ে প্রায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। দুপুর থেকে শুরু হয়েছিল এই সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়া, চলেছে বিকাল ৬টা পর্যন্ত। অর্ধ শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। এরা কারা? এরা বৈষম্য বিরোধী স্টুডেন্টস সাপোর্টার শ্রেণী এবং তারা অনেকে এখানে কানেক্টেড। আহত যারা আছেন তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে সেখানকার পরিস্থিতি থমথমে। সমন্বয়ক সার্জিস হাসনাদা সবাই বক্তব্য দেওয়া শুরু করছে, এটা পরিস্থিতি এরকম না, ওইটা ওইরকম না। তো তোমরা তো বাবা এখন রাজনৈতিক শক্তি, এটা তো হবে রাজনীতি খেলা। দেখেন, রাজনীতি করেন একটা মানুষের যখন কেউ টর্চার করে, তারা মারায়, তখন মানুষ ভাবে এটা মজলুম। কিন্তু আপনি রাজনীতি করবেন, আপনি ক্ষমতার সাথে কানেক্টেড হবেন, তো ভাই এখানে মাঠে টিকে থাকতে হবে, লড়াই করে, এটা আমরা বাংলাদেশের মানুষ বুঝি। এদিকে এই শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ছাত্রদলের হামলার অভিযোগে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ চলছে দেশের বিভিন্ন জায়গায়। আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই মুহূর্তে তারা নগরীর শিববাড়ি মোড়ে একটা কর্মসূচি পালন করছে। তো এটা নিয়ে আমরা দেখছি যে নানান গুণীজনরা নানান কথা বলছেন, কিন্তু আমি সোজা বাংলায় বুঝি, আমার কথাগুলো অনেক কাছে ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। ছাত্র রাজনীতি যদি নিষিদ্ধ হয়, এই বৈষম্য বিরোধীরা এখন ছাত্র রাজনীতিতে আরো বড় একটা শক্তি হিসেবে কাজ করছে। বাকের মজুমদার ঘোষণা দিছে না যে আমরা ছাত্ররা বের হইয়া, যে ছাত্রদের কোনো দল নাই, আমরা একটা শক্তি হিসেবে। ভাই তোমরা কিসের শক্তি? শিবির আছে, ছাত্রদল আছে, ছাত্রলীগ আপাতত নাই, বা তলে তলে আছে, আর যে সংগঠন আছে। তোমরা একটা রাজনৈতিক ফোর্স, এখন একটা রাজনৈতিক ফোর্সের সাথে মোকাবেলা হবে। এখানে আমি আলাদা কোনো কিছু ক্যালকুলেশন খুঁজে পাই নাই। জোশে আমরা অন্য কথা বলার সুযোগ নেই, কারণ দল গঠিত হচ্ছে আগামী বৃহস্পতিবারে। আপনার দল সামনে চলে আসতেছে, তাদেরই টিম হচ্ছে নতুন যে ছাত্র শক্তি বাইরে, যারা বলে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চলবে না, না চললে কেউরই চলবে না, একদল বলবে আমরা ওইভাবে রাজনীতি করে ক্যাম্পাস কন্ট্রোল করি। এটাও একটা রাজনীতি। তোমার কাছে পড়াশোনা করা, ক্যাম্পাস কন্ট্রোল করা না। ভালো থাকুন।